This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রণয়ের বয়ান এবং ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। প্রণয় দে যা বলছেন, ময়নাতদন্তের রিপোর্টে যা উঠে আসছে মেলানো যাচ্ছে না অনেক ক্ষেত্রে, যে কারণে এক্ষেত্রে অসঙ্গতি শব্দটা প্রপার। রমি সুদেশনারাও কি মঙ্গলবার সকালে জেগে গিয়েছিলেন? মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে রমি খুন হন, সুদেশনা খুন হন এবং প্রিয়ঙ্বদা, এই গোটা বিষয়টা নিয়ে অসঙ্গতি রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার 3 সহকর্মী রয়েছেন। আসুন আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, আমি তারপর ডিটেলে যাই। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। আমি ওদের কাছ থেকে ডিটেল নেব, তবে প্রথমেই আমি যাব আমার সহকর্মী দীক্ষার কাছ থেকে। দীক্ষা, এখনো পর্যন্ত ধোঁয়াশা, ট্যাংরার ঘটনা, আমি স্পেসিফিক্যালি তোমার কাছ থেকে জানতে চাই যে পোস্টমর্টেম রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে প্রসূনের বয়ান মিলছে না, একটু অসঙ্গতি, এক্স্যাক্টলি কি অসঙ্গতি সামনে এসেছে? দেখো, দুটো জিনিস যেটা গোয়েন্দারা পাচ্ছেন সেখানে হচ্ছেন প্রণয়, প্রসূন এবং তাদের যে ছেলে, 3 জন বেঁচে গেছেন, 3 জনের সঙ্গেই বারবার কথা বলেছেন তারা। আজও কথা বলা হয়েছে, বিশেষ করে বাচ্চাটির সঙ্গে কথা বলা হয়েছে। এটা একটা জিনিস স্পষ্ট হয়েছে যে এই মাসে তাদের যে পাওনাদাররা ছিলেন সেই টাকাটা নেওয়ার কথা 18 তারিখের মধ্যে, কিন্তু সেই 18 তারিখের মধ্যে তারা যে চেকগুলো দিয়েছিলেন সেগুলো বাউন্স করবে তারা আগে থেকে বুঝতে পেরেছিলেন। প্রথমে বড় ভাই তিনি নিজে সুইসাইড করবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ঠিক হয় যে ছোট ভাই তিনিও ঠিক করেন যে তিনিও সুইসাইড করবেন। তারপরে যখন তারা পুরো বিষয়টি তাদের নিজেদের স্ত্রীদেরকে বলেন, তখন তারা বলেন যে তোমরা দুজন যদি সুইসাইড করো আমরা বেঁচে কী করবো। তখনই ঠিক হয় যে পুরো পরিবার সুইসাইড করবে। এবারে যেটা জানতে পারা যাচ্ছে যে প্রসূন আর প্রণয় যে বক্তব্যটা বলা হচ্ছে, সেক্ষেত্রে প্রণয় অর্থাৎ বড় ভাই যিনি, তার এমনিতেও সুগার বা প্রেশারের ওষুধ তিনি খেতেন। তারা যেগুলো করেন, যেটা আমরা জানতে পাচ্ছি, সেই ওষুধগুলো কালেক্ট করা শুরু করেন এবং কিন্তু কোথাও পুলিশ বা তদন্তকারীরা বাড়িতে কিন্তু স্ট্রিপ খুঁজে পাননি, অর্থাৎ ওষুধগুলোকে খুলে স্ট্রিপগুলো বিভিন্ন জায়গায় তারা ডিসপোজ করেছিলেন এবং পায়েসের মধ্যে সেগুলো মিশিয়েছিলেন, এবং সেগুলো মিশিয়ে তারা যেটুকুনি পরিমাণ পায়েস খেয়েছিলেন সেটাতে কিন্তু হয়তো তারা সেইভাবে রিসার্চ করেননি যে ওই ওষুধগুলো খাবার পরে তারা ভেবেছেন সকালবেলা উঠে দেখবেন তারা সকলেই অর্থাৎ 6 জনই ঘুমের ঘোরে মারা গেছেন, কিন্তু দেখেছিলেন যে সকালবেলাতে উঠে বেঁচে আছেন। তখনই শিরা কাটার ব্যাপারটা আসে এবং বড় ভাই যেটু পারবেন না, তাই ছোট ভাই শিরা কাটার প্রসেসটা করেন। এবং শুধু তাই নয়, যে ছেলেটি বেঁচে গেছে তারও হাতে শিরা কাটার চেষ্টা করা হয়। এটা ছোট ভাই যে করে সেটা কনফার্ম হয়ে গিয়েছে। দীক্ষা, এটা যে ছোট ভাই করে সেটা কি কনফার্মড এখনো পর্যন্ত? হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। তদন্তকারীরা বেশ কয়েকবার ধরে যে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছেন, বেশ কয়েকবার যে করে গেছেন, তাতে একটা বিষয় আর একটা বিষয় উঠে এসছে। 3 তলার ঘরে যেটা আমরা বলছিলাম, 3 তলায় ছুরি পাওয়া গেছে, রক্ত পাওয়া গেছে, কি যদি দোতলাতে সবাই মারা গেছেন, 3 তলায় কি করে ছুরি গেল রক্ত? অ্যাকচুয়ালি যেটা জানতে পারা যাচ্ছে, এই কোয়েশ্চেনগুলো রয়েছে। দীক্ষা প্লিজ আমার সঙ্গে থাকো। দীক্ষা প্লিজ তুমি আমার সঙ্গে থাকো, এই মুহূর্তে আরো বেশ কয়েকটা বিষয় আমার জানার আছে। দীক্ষা প্লিজ সঙ্গে থাকো। আমি আরো একটা আপডেট দর্শকদের জানাবো যে এই ঘটনায় আপনারা জানেন যে বেসরকারি হাসপাতালে, মানে যেখানে গিয়ে তারা ধাক্কা মারেন তার খুবই নিকটে বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল, কিন্তু আমরা যেটা লেটেস্ট আপডেট জানতে পারছি যে প্রণয় দে এবং তার ছেলেকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে। প্রণয়কে এনআরএস এর অর্থোপেডিক ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পারছি। প্রণয়ের ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। আরও বেশ কিছু ডিটেল আমার সহকর্মী সৌরভের কাছে আছে। সৌরভের কাছ থেকে আমি জানবো যে দুপুরেই হাসপাতাল থেকে ছাড়া হবে, ট্যাংরা এবং আনন্দপুর থানায় ইমেল করে জানানো হয়, ছাড়ার খবর তারপরেই সামনে আসে। এই মুহূর্তে তাদের আমরা জানতে পারছি যে এনআরএস এর অর্থোপেডিক ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হবে সেটা এখনো জানা যায়নি। একটু ডিটেল আমি জানবো। আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন, আমি আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন, সৌরভের কাছে যাবো। সৌরভ, এই মুহূর্তে এই সংক্রান্ত কি তথ্য আসছে? দেখো, সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল বা পুলিশ, তুমি যেখান থেকেই বলো, প্রদীপ দে অর্থাৎ এই নাবালককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই তথ্য কিন্তু গোপন রাখা হয়েছে। প্রণয় দে বাবা, তাকে তুমি যেমনটা জানালে যে এনআরএস এর অর্থোপেডিক বিভাগে স্থানান্তর করা হবে এবং সেই প্রক্রিয়া এনআরএস কর্তৃপক্ষকে যেটা জানানো হয়েছে যে সন্ধ্যে 6টা নাগাদ অর্থাৎ
ঠিক এই সময়ই বেসরকারি হাসপাতাল থেকে প্রণয় দেকে নিয়ে এনআরএসে রওনা হওয়ার কথা, এবং এনআরএসে যারা আধিকারিক আছেন তারা সেই মতো প্রস্তুত রয়েছেন। প্রণয় দে এলে তার জন্য যে নির্দিষ্ট যে বেড রয়েছে সেই বেডে তার যে চিকিৎসার জন্য তাকে প্রথমে পরীক্ষা নিরীক্ষা করা হবে, এবং তারপর পরীক্ষা নিরীক্ষা করার পর কী ধরনের চিকিৎসা প্রয়োজন সেই বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে জানানো হবে। শুভজিৎ। ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ। আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে এই মুহূর্তে এই সংক্রান্ত কি আপডেট রয়েছে আপনাদের আমরা জানালাম। কিন্তু এখনো পর্যন্ত এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ধোঁয়াশা রয়েছে, সেই ধোঁয়াশা সময়ের সঙ্গে সঙ্গে খুলবে আমরা আশা রাখছি, কিন্তু অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মাতৃভাষা দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে অনুষ্ঠান, সেটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সেই অনুষ্ঠান ঘিরে তুলকালাম কাণ্ড হয়েছে। তার কারণে ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। অনুষ্ঠান না করেই ফিরতে হয়েছে গায়ক পটাকে। TV9 বাংলায় তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, অনুষ্ঠান চলাকালীন শ্লীলতাহানির অভিযোগেও সরব একাধিক পড়ুয়া। আরও কিছু ডিটেল আমার সহকর্মী সুমনের কাছে রয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, অপ্রীতিকর ঘটনা তো বটে, কিন্তু পরিস্থিতি এরকমটা হলো কেন? আর এক্ষেত্রে আরও বেশ কয়েকটা অভিযোগ আসছে, যে অভিযোগগুলো ভয়াবহ, একটু ডিটেল বলবে প্লিজ। দেখো, দীর্ঘদিন ধরেই বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এসএফআইয়ের সঙ্গে আইসি, অর্থাৎ যারা নির্দল রাজনীতিতে বিশ্বাস করেন, সেই ছাত্র সংগঠনের একটা বিবাদ ক্যাম্পাসে পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু গতকাল রাত্রিবেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাতে পটা, অভিজিৎ বর্মন গায়ক, তিনি সেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। আইকন নামে সেই ফেস্টে তার গান গাওয়ার কথা ছিল। তিনি যখন অনুষ্ঠান শুরু করেন, প্রথম গান গাওয়া শুরু করার পর গান শেষ হতে না হতেই দেখা যায় এক ছাত্রী সে স্টেজে উঠে যায়, এবং স্টেজে উঠে গিয়ে স্টেজ থেকে কার্যত মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে সে চিৎকার করতে থাকে। এবং যেটা জানা যায় যে এসএফআই অভিযোগ করে, আইসি যারা করেন তাদের বেশ কিছু প্রাক্তনী তারা ক্যাম্পাসে ঢুকে মদ্যপ অবস্থায় তারা মহিলাদের সঙ্গে অব্যবহার করছেন, খারাপ ব্যবহার করছেন। পাল্টা আইসি দাবি করে এসএফআই এটাকে ছুতো করে আসলে তারা এই খারাপ ব্যবহার করে। সবটা মিলিয়ে এসএফআই এবং আইসির ছাত্র সংঘর্ষের জেরে পটাকে গান না গিয়ে ফিরতে হয়, যেটাকে পটা বলছেন যে কার্যত প্রেসিডেন্সির কাছ থেকে এই ব্যবহার মানা যায় না, কারণ তিনি সেই মাঠে এর আগে একাধিকবার শো করেছেন। প্রেসিডেন্সি এত নিচে নেমে গেছে এটা বিশ্বাস করতে পারছেন না পটা, যে সেখানকার ছাত্র রাজনীতির এখন এই অবস্থা, যেখানে অনুষ্ঠান বাতিল হয়। স্বাভাবিকভাবেই বলা চলে ড্রামাটিক ভিজুয়াল, শুভজিৎ, যেভাবে ছাত্র ছাত্রীরা একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন, স্টেজে উঠে প্রোগ্রাম বাতিল করে তারা চিৎকার করছেন। যে সময়ে মাইক কেড়ে নেওয়া হচ্ছে সেই সময়ের ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে। সবটা মিলে প্রেসিডেন্সি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যাবেলা এরকম একটা ঘটনার সাক্ষী থাকলো, যেখানে প্রেসিডেন্সি ঐতিহ্য বহন করে চলে। একেবারে সুমন, তুমি ঠিকই বলেছো যে যেই ছবিটা দেখতে পাওয়া গিয়েছে প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয় কাম্য নয় দৃশ্য, সেখানে এই ধরনের ঘটনা, আমার সহকর্মী যেরকম বলছিলেন, খুব প্রপার শব্দবন্ধ ব্যবহার করেছে, ট্রমাটিক ভিজুয়ালস। হ্যাঁ, ট্রমাটিক ভিজুয়ালস তো বটে, এগুলো দেখলে সত্যি তো খারাপ লাগে খুব। সঙ্গীত শিল্পী পটা তিনি কি বলেছেন একবার শুনুন, তার মুখ থেকে তার অভিজ্ঞতার কথা, তিনি কি বলছেন। ওদের ইন্টারনাল কি হয়েছে অতটা আমরা ডিটেলসে জানি না, তবে যেভাবে এই অনুষ্ঠানটা মাতৃভাষা দিবসে আমরা বাংলা গান করি, শেষ অনুষ্ঠান যেভাবে সেটাকে বন্ধ করা হলো, এবং যে ঔদ্ধত্যের সাথে একটি মেয়ে সে লাফিয়ে স্টেজে উঠে, এবং সেও পড়ে যেতে পারতো, সে পড়ে গেলে তার অ্যাক্সিডেন্টালি তার মুখ চোখ কেটে যেতে পারতো, যেভাবে সে উঠে এসেছে, মানে আমাদের দেখে আমরা অবাক হয়ে গেছি। তো এহেন ঘটনা আমাদের এখানে মানে এটা আশা করা যায় না, সত্যি আশা করা যায় না, আশা করার মতো নয় কোনোখানেই, কোনো শিক্ষাক্ষেত্রে কেন কোনোখানেই এই ধরনের ঘটনা একেবারে কাম্য নয়। আমরা শুনছিলাম পটা কি বলছেন। আপাতত আমার সঙ্গে আমার 3 সহকর্মী ছিলেন, দীক্ষা, সৌরভ এবং সুমন, 3জনকে আপাতত ধন্যবাদ জানাই। আমি আসবো তোমাদের কাছে পরবর্তীকালে অন্যান্য আপডেট নিতে।